আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ হোসেন নর্থ পয়েন্ট এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আমি আজ সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের উপর ক্লাস নিব। আমরা গত ক্লাসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করছি। সেখানে আমরা আলোচনা করেছিলাম নির্বাচন কি, নির্বাচনের প্রয়োজনীয়তা, গুরুত্ব, নির্বাচনের প্রকারভেদ বা পদ্ধতি এবং নির্বাচনের ধরন বা পর্যায়। আজকে আলোচনা করব নির্বাচন কমিশন কি, নির্বাচন কমিশনের কাজ, নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণবিধি, ভোটারের যোগ্যতা, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার নিয়ম। নির্বাচন কমিশন কি? প্রথমে আসি নির্বাচন কমিশন কি। নির্বাচন হলো কোনো দেশের গণতন্ত্রের মূল ভিত্তি। আর এই নির্বাচন নেওয়ার উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে তাকে নির্বাচন কমিশন। আবার বলি, নির্বাচন নেওয়ার দায়িত্ব যে প্রতিষ্ঠানের উপর অর্পিত হয় তাকে নির্বাচন কমিশন বলে। বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত বা নির্বাচিত একজন ব্যক্তি এবং কয়েকজন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন প্রধান নির্বাচন কমিশনার ও কয়েকজন কমিশনার নিয়ে গঠিত হয় নির্বাচন কমিশন। সুন্দরভাবে বলতে গেলে যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে তাকে বলা হয় নির্বাচন কমিশন। বাংলাদেশে এরকম একটি কমিশন আছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মনোনীত একজন ব্যক্তি এবং যিনি নির্বাচন কমিশনের প্রধান ব্যক্তি হন এবং আরো কয়েকজন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়ে থাকে। এই নির্বাচন কমিশনের মেয়াদ হল 5 বছর। 5 বছরে দেশের যত ধরনের স্থানীয়, জাতীয় পর্যায়ে নির্বাচন আছে সকল নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকে এই নির্বাচন কমিশনের উপর। এবার আসি নির্বাচন কমিশনের কাজ কি। প্রথমে আমরা বলে রাখছি নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচন পরিচালনা করা। নির্বাচন পরিচালনা করা এটা হলো প্রধান কাজ। এই নির্বাচন পরিচালনা করতে কি নির্বাচন কমিশন যে কাজগুলি করে থাকে, ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ, সকল নির্বাচন ও উপনির্বাচন পরিচালনা করা, নির্বাচনের প্রতীক বরাদ্দ করা, সারা দেশে ভোট কেন্দ্র স্থাপন, নির্বাচনী আচরণবিধি তৈরি করা, নির্বাচনী আচরণবিধি যথাযথ প্রয়োগ করা, ব্যালট বাক্স প্রস্তুত করা, ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ, নির্বাচন বিরোধী নিষ্পত্তি, নির্বাচনী বিরোধ নিষ্পত্তি অর্থাৎ নির্বাচনে কোনো বিরোধ থাকলে তা এটার সমস্যার সমাধান করা। ব্যালট পেপার হলো কি, যেখানে আমরা ভোট প্রদান করি, যে প্রতীক বরাদ্দ থাকে এই প্রতীকের মধ্যে আমরা সিল দিই বা চিহ্নিত করি, এটা হলো কি ব্যালট পেপার। আবার বলি নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ, কারা ভোটার হবে এবং এটা কয়েকদিন পর পর অর্থাৎ কয়েক বছর বা কয়েক মাস পর পর এটা কি নবায়ন করা হয়, হালনাগাদ করা হয়। সকল নির্বাচন ও উপনির্বাচন পরিচালনা করা, নির্বাচনের প্রতীক বরাদ্দ করা, কে কোন প্রতীকে নির্বাচন করবেন তার নির্ধারণ করে দেওয়া, নির্বাচনী এলাকা বা সীমানা নির্ধারণ করা, সারা দেশে ভোট কেন্দ্র স্থাপন করা, নির্বাচনী আচরণবিধি তৈরি, ব্যালট পেপার মুদ্রণ, ব্যালট বাক্স প্রস্তুত, নির্বাচনী আচরণবিধি যথাযথ প্রয়োগ, ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা। নির্বাচনী এলাকা। এবার আসি নির্বাচনী এলাকা। নির্বাচনী এলাকা হলো একটা নির্দিষ্ট এলাকা যে বাংলাদেশে জাতীয় পর্যায়ে যে 300টি সংসদ সদস্য নির্বাচিত হন, 300 জন, এই 300টি আসনের জন্য সমগ্র বাংলাদেশকে 300টি ভাগে বিভক্ত করে প্রত্যেকটি এলাকা থেকে এক একজনকেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন। এটা নির্বাচন কমিশন নিজে নির্ধারণ করে থাকেন। এলাকা ভিত্তিক অথবা জনসংখ্যা ভিত্তিক এটা বিভক্ত হয়ে থাকে। একইভাবে সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের স্ব সীমারেখা আলাদা আলাদা নির্বাচন এলাকা হিসাবে ধরা হয়ে থাকে। নির্বাচনী আচরণবিধি। এবার আসি নির্বাচনী আচরণবিধি। কি কি আচরণবিধি মানতে হয় একজন নির্বাচন করতে গেলে? একজন যদি নির্বাচন করতে যান তাকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এবং ভোটারদেরকে কি কি আচরণবিধি পালন করতে হয় এখন তা বলবো। 1. মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা যাবে না।
দেয়াল বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না। দেয়ালে পোস্টার লাগানো যাবে না বা কোনো কিছু লেখা যাবে না। কোনো রাস্তায় বা সড়কে জনসভা করা হবে, অর্থাৎ লোক সমাগম হবে। আর লোক সমাগম হলে যদি কোনো ধরনের যানবাহনে বা মানুষের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, এরকম কোনো জায়গায় জনসভা করা যাবে না। রশিদে পোস্টার বা প্ল্যাকার্ড জোড়ানো যাবে, অর্থাৎ পোস্টার বা প্ল্যাকার্ড কোনো দেয়ালে না টানিয়ে কি করতে হবে, রশিদে ঝুলিয়ে দিতে হবে। প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না। কোনো ধরনের তোরণ গেট তৈরি করা যাবে না বা আলোকসজ্জাও করা যাবে না। মোটরসাইকেল বা কোনো যানবাহনে মিছিল করা যাবে না। নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার, খাদ্য বা পানীয় পরিবেশন করা যাবে না। এগুলি ভালো করে মুখস্থ করে রাখতে হবে। আমাদের সৃজনশীলের মধ্যে গ এবং গ নম্বরে এগুলি আসতে পারে। ভোট ও ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার নিয়ম। এবার আসছে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার নিয়ম। ভোটারের যোগ্যতা, তার আগে আসি ভোটারের যোগ্যতা। একজন কে ভোট দিতে পারবেন, তার কি যোগ্যতা থাকা লাগবে। বাংলাদেশে নির্বাচনে ভোটার হতে হলে একজন ব্যক্তি নিম্নোক্ত যোগ্যতাগুলো থাকতে হবে। 1. বাংলাদেশের নাগরিক হতে হবে। 2. 18 বা তার বেশি বয়স হতে হবে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে। অপ্রকৃতস্থ নন বা আদালত কর্তৃক দেওয়ালে ঘোষিত নন এমন নাগরিক হতে হবে। অপ্রকৃতস্থ মানে কি, অর্থাৎ পাগল যারা, অর্থাৎ যাদের কোনো সেন্স নাই, এদেরকে বলা হয় অপ্রকৃতস্থ। আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত নন এমন ব্যক্তিরাই বা এমন নাগরিকরাই ভোটার হতে পারবে। এই যোগ্যতাগুলো যে কোনো একটির অভাব হলে ভোটার হওয়া যাবে না। এই যে 4টি যোগ্যতার কথা বলা হয়েছে এখানে, তার যে কোনো একটি যদি গ্যাপ থাকে বা অভাব থাকে, তাহলে তিনি ভোটার হতে পারবেন না। ভোটদান পদ্ধতি, এবার কিভাবে ভোট দিবেন? ভোটদান পদ্ধতি 2 ধরনের থাকে। 1 প্রকাশ্য ভোটদান, আর হলো গোপন ভোটদান পদ্ধতি। প্রকাশ্য ভোটদান পদ্ধতি আমাদের দেশে বেশি প্রচলন নেই। সরাসরি যেটা হয়ে থাকে প্রকাশ্য, সেটা হলো সংসদে। সংসদে যখন কোনো আইন পাশ হয়ে থাকে, রাষ্ট্রপতির কোনো অধ্যাদেশ জারি হয়, ওই অধ্যাদেশ পাশ হয়ে থাকে, তখন কি সংসদে প্রকাশ্যে হ্যাঁ বা না ভোটের মাধ্যমে সেটা নির্বাচন হয়ে থাকে। আর গোপন ব্যালটের মাধ্যমে কি হয়ে থাকে, সকল ধরনের ভোট হয়ে থাকে। যেমন ইউনিয়ন পর্যায়ে বলি, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ, প্রত্যেকটা নির্বাচনে কি গোপন ব্যালট পেপারের মাধ্যমে হয়ে থাকে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার নিয়ম। ভোটদান যেমন নাগরিকের রাজনৈতিক অধিকার, তেমনি নির্বাচন নাগরিকদের প্রতিদ্বন্দ্বিতা করার অধিকারও একটি রাজনৈতিক অধিকার। বাংলাদেশের জাতীয় স্থানীয় পর্যায়ে নির্বাচনে নাগরিকগণ নিজের শর্তগুলো পূরণের সাপেক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। যে কোনো ব্যক্তি নির্বাচন কমিশন নিবন্ধিত যে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা নির্দলীয় হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। অর্থাৎ যে দলগুলি আছে বাংলাদেশের, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যে কোনো দলগুলি আছে সেই দল থেকে সেটা কি হতে হবে, নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত প্রায় দল আছে 100-এর উপরে। যে কোনো দলের পক্ষে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, অথবা নির্দলীয় অর্থাৎ স্বতন্ত্রভাবেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। প্রতিদ্বন্দ্বিকারী ব্যক্তি অবশ্যই বাংলাদেশের নাগরিক হবেন, অর্থাৎ যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবেন, বাংলাদেশের ভোটার হতে হবে। প্রার্থীকে নির্দিষ্ট বয়সের অধিকারী হতে হবে, যেমন জাতীয় সংসদ সদস্য পদে এবং উপজেলা চেয়ারম্যান ও কমিশন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য কমপক্ষে 25 বছর বয়স হতে হবে। 25 বছর বয়সের কম হলে জাতীয় সংসদ নির্বাচন করতে পারবেন না, উপজেলা বা জেলা পরিষদ কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। অপ্রকৃতস্থ, একটু যেটা বলছিলাম, পাগল অর্থাৎ যার মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, রাষ্ট্র কর্তৃক দেউলিয়া ঘোষিত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ করতে পারবেন না। সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবেন না। সরকারি চাকরিতে কর্মরত আছেন এমন কোনো ব্যক্তি কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে এই হলো আমাদের কি ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা। আমরা এখন দেখি অনুশীলনটি কি আছে। প্রথম আছে বহু নির্বাচনী প্রশ্ন। বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কতটি? এটা আমরা প্রথম
অর্থাৎ এই অধ্যায়ের প্রথম যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে বলছিলাম বাংলাদেশের সংসদ সদস্য হলো, নির্বাচিত সংসদ সদস্য হলো 30 জন, আর সংরক্ষিত মহিলা আসন হলো 50 জন ও 350। তাহলে সংরক্ষিত মহিলা আসন কয়টি? 50টি। নির্বাচন গুরুত্বপূর্ণ কেন? যেখানে আমরা নির্বাচনের প্রয়োজনীয়তা শিখছি, সকলে মিলে দেশ চালানো সম্ভব না। হ্যাঁ, এটা সত্য। নির্বাচনের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করা যায়। হ্যাঁ, এটাও সত্য। এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এটাও সত্য। তাহলে কি হবে? 1 2 3, 1 2 3 হবে উত্তর। নিচের 59 পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্ন উত্তর দাও। জনাব শাহানা আক্তার একটি স্থানীয় সরকার কাঠামো নির্বাচনের প্রতিনিধি, জনপ্রতিনিধি। তিনি এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণের ব্যাপারে তার অধীনে নির্বাচিত 9 জন সদস্য সাথে আলোচনা করেন। সে সময় সংরক্ষিত আসনে নির্বাচিত সদস্যগণ অংশগ্রহণ করে। তাহলে কোন নির্বাচনে 9 জন সদস্য থাকে এবং সংরক্ষিত আসন থেকে সদস্য থাকে? 9 জন সদস্য থাকে কোন জায়গায়? ইউনিয়ন পরিষদ নির্বাচনে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান, 9 জন সদস্য এবং 3 জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য থাকে, মহিলা সদস্য থাকে। এটা হলো কি ইউনিয়ন পরিষদের নির্বাচন, ইউনিয়ন পরিষদ। তাহলে শাহানা যে স্থানীয় সরকার কাঠামো জনপ্রতিনিধি, তার নাম কি হবে? ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ। উক্ত স্থানীয় সরকার কাঠামো কার্যক্রমের উপর সরকারের কি সফলতা নির্ভর করে? সরকারের উন্নয়ন কাঠামোর সঠিক বাস্তবায়ন, কর্মকাণ্ডের উন্নয়ন, কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন, এটাই হবে 1 নাম্বারটাই সঠিক হবে এখানে। যদিও অন্যগুলিও কিছু কিছু কাজ করে, নীতিমালার সঠিক প্রয়োগ, নীতিমালা প্রয়োগ করে থাকে। সরকারের পক্ষে জনমত গঠন করে, বাজেট প্রণয়ন করে না, বাজেট প্রণয়ন স্থানীয় পর্যায়ে হয়ে থাকে, তাদেরটা তারাই করে, এখানে সরকারের স্থানীয় সরকারের কোনো কাজ না। তাহলে উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন। তাহলে এমসিকিউর উত্তর পেয়ে গেলাম। এখন আমরা সৃজনশীলটি নিয়ে আলোচনা করি। সপ্তম শ্রেণীর শ্রেণী শিক্ষক জনাব আমজাদ হোসেন ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করার কথা বললে অনেকেই ক্যাপ্টেন হওয়ার আগ্রহ প্রকাশ করে। শ্রেণী শিক্ষক একটি বাক্স বানিয়ে সকল শিক্ষার্থী তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ব্যবস্থা করেন। ভোট গণনা শেষে ফরিদা প্রথম, সাব্বির দ্বিতীয় এবং নেহাল তৃতীয় স্থান অধিকার করার ঘোষণা দিলে শিক্ষার্থীরা করতালি দিয়ে 3 ক্যাপ্টেনকে অভিনন্দন বা অভিবাদন জানায়। এরপর যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা একে অপরকে অভিবাদন জানায়। আধুনিক গণতন্ত্রের ভিত্তি কি? হ্যাঁ, এটা আমরা কয়েকবার বলেছিলাম। আধুনিক গণতন্ত্রের ভিত্তি হলো কি? নির্বাচন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটি ব্যাখ্যা করা। বাংলাদেশের রাষ্ট্রপতি কোন প্রক্রিয়া নির্বাচিত হয়ে থাকেন? প্রত্যক্ষ নাকি পরোক্ষ? প্রত্যক্ষ নির্বাচন হল যেখানে সরাসরি ভোট দিয়ে নির্বাচন করা হয়, অর্থাৎ জনগণ বা ভোটার, যিনি ভোটার তিনি সরাসরি ভোটের মাধ্যমে যখন নির্বাচন করেন তখন তাকে কি বলা হয়? প্রত্যক্ষ নির্বাচন। আর পরোক্ষ নির্বাচন হলো প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি যখন ভোটের মাধ্যমে আরেকজন প্রতিনিধি, চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করেন তখন বলা হয় কি? এটাকে বলা হয় পরোক্ষ নির্বাচন পদ্ধতি। আর এটা হলো কি? পরোক্ষ নির্বাচন পদ্ধতি। আর রাষ্ট্রীয় নির্বাচন প্রক্রিয়া এটা হলো কি? জাতীয় পর্যায়ের একটা নির্বাচন। তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হলো একটি জাতীয় পর্যায়ের নির্বাচন, যেখানে পরোক্ষ পদ্ধতিতে ভোট দেওয়ার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। এখানে সংসদ সদস্যের যে 350 জন সদস্য রয়েছেন তারা তাদের ভোট প্রদানের মাধ্যমে বা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন। গ নাম্বার, আমজাদ হোসেনের ক্লাসের নির্বাচন প্রক্রিয়াটির ধরন ব্যাখ্যা করা। আমজাদ হোসেন যে নির্বাচনটি করেছিলেন এটার ধরন, এটা কি প্রত্যক্ষ নির্বাচন নাকি পরোক্ষ নির্বাচন? হ্যাঁ, এখানে প্রত্যেক স্টুডেন্ট সরাসরি ভোট প্রদান করছেন, সুতরাং এটা কি? প্রত্যক্ষ নির্বাচন। তাহলে এটা একটা প্রত্যক্ষ নির্বাচন। আর প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে? যে নির্বাচন প্রক্রিয়ায় ভোটারগণ সরাসরি ভোটদানের মাধ্যমে তাদের প্রতিনিধি বা তাদের পছন্দ মতো ব্যক্তিকে নির্বাচন বা বাছাই করতে পারে, তাকে বলা হয় কি? প্রত্যক্ষ নির্বাচন। জনাব আমজাদ হোসেন এক্ষেত্রে শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে তাদের ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করেছেন, তাহলে এটি একটি কি? প্রত্যক্ষ নির্বাচন। আর এই নির্বাচনের মাধ্যমে ক্লাসের ক্যাপ্টেন প্রথম ফরিদা হয়েছিলেন কে? ফরিদা প্রথম, সাব্বির দ্বিতীয় এবং নেহাল তৃতীয় স্থান অধিকার করেন। গ নম্বর বলছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এই ধরনের আচরণ গণতান্ত্রিক ভিতকে মজবুত করে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এই ধরনের আচরণ গণতন্ত্রের ভিতকে মজবুত করে। হ্যাঁ, কি প্রতিদ্বন্দ্বী কি আচরণ করছিলেন? ওই যে যারা ক্যাপ্টেন নির্বাচনে যারা
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে অধিকার করতে পারেন নাই, অথবা যারা অধিকার করেছেন তারা প্রত্যেকের কি প্রতিদ্বন্দ্বী ছিলেন। এখন তারা ভোট গণনা শেষে প্রত্যেকে কি করছেন, অভিবাদন জানিয়েছেন। অর্থাৎ আমাদের দেশের গণতন্ত্রের মূল ভিত্তি হলো কি, সকলের মতকে কি করতে হবে, গুরুত্ব দিতে হবে এবং অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এখানে অধিকাংশ শিক্ষার্থী যাকে প্রথম তৈরি করছেন, অর্থাৎ যাকে প্রথম হিসাবে নির্বাচন করছেন তিনি প্রথম হয়েছেন, যাকে দ্বিতীয় হিসাবে নির্বাচন করছেন তিনি দ্বিতীয় হয়েছেন। অর্থাৎ এখানে প্রত্যেক শিক্ষার্থীদের মতামত প্রকাশ হয়েছে এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে ক্লাসের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে। আর এই অধিকাংশের মতামতকে শ্রদ্ধা জানিয়ে অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা নির্বাচিত প্রতিনিধিদের সাথে কি করছেন, সাক্ষাৎ করেছেন, অভিবাদন জানিয়েছেন একজন অপরকে। এটা হলো গণতন্ত্রের মূল ভিত্তি। গণতন্ত্রের একটা কি আমরা বলতে পারি গণতন্ত্র চর্চার একটা কি প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ার মাধ্যমেই কি প্রত্যেকের সাথে সহযোগিতা করবে নির্বাচিত যারা হয়েছেন এবং যারা নির্বাচিত হন নাই প্রত্যেককে সহযোগিতা করবে সকল কাজের ক্ষেত্রে। এটা কি গণতন্ত্র। ঠিক আছে, তাহলে সৃজনশীল শেষ, আমাদের ষষ্ঠ অধ্যায় পড়া মোটামুটি শেষ। আমরা প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা বিষয় নিয়ে মোটামুটি আলোচনা করেছি। এখন তোমাদের বাড়ির কাজ থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন তৈরি এবং উত্তর। প্রশ্ন তৈরি করবে এবং উত্তর লিখবে। এরকম প্রশ্ন থাকবে তোমাদের 20টি প্লাস 1 নং সৃজনশীল। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন হলো 20টি আর 1 নং সৃজনশীল। এই হলো তোমাদের হোমওয়ার্ক। এগুলি তোমাদের SW খাতায় করে আমাদের নির্ধারিত SW মূল্যায়ন যে রুটিন তৈরি করা হয়েছে, যেমন প্রদান করা হয়েছে, সেই রুটিন মোতাবেক তোমরা তোমাদের স্কুলে জমা দিয়ে দেবে। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।